সময় গড়িয়ে গেল, কিন্তু আহমেদ তার জায়গা থেকে নড়ল না। রোজার ফেরার জন্য অপেক্ষা করতে করতে সে ভাবল, মাই কুইন, আমার সাথে এত বড় বেইমানি করলে তো? ঠিক আছে, বেইমানি কাকে বলে, কত প্রকার কী কী, এবার আমি তোমাকে বোঝাবো। ফিরে আসো খালি। তবে এখন যদি বোঝাতে না পারি, তাহলে বাসর রাতে হাড়ে হাড়ে ঠিকই বুঝিয়ে দেব। ম্যাম, আপনার জীবনে ঝুঁকি রয়েছে। খুব দৃঢ় কণ্ঠে বলে উঠল আকরাম চৌধুরী। রোজার জায়গায় অন্য কেউ থাকলে নিজের জীবনের ঝুঁকি আছে কথাটা শোনা মাত্রই ভয় পেত। তবে রোজার মধ্যে কোনো রকমের ভাবান্তর দেখা গেল না। সে স্বাভাবিকভাবে বলে উঠল, যেদিন থেকে এই ডিপার্টমেন্টে জয়েন করেছি সেদিন থেকে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছি। আপনি আমাকে বারবার এসব কথা বলে কি বোঝানোর ট্রাই করছেন? আকরাম চৌধুরী নীরব থাকলেন। একটু থেমে রোজা আবারও বলল, আপনার কি মনে হয় আমি জীবন হারানোর ভয় পাই? আকরাম চৌধুরী আবারও বোঝানোর ভঙ্গিতে বললেন, ম্যাম, বিষয়টা বোঝার চেষ্টা করুন। জেনে বুঝে নরকে যাবেন না। আপনি একা একা কিছুই করতে পারবেন না। বিশ্বাস করুন, আপনার জীবনের চরম ঝুঁকি আছে ম্যাম। আর বিশেষ করে রোজা ভ্রু কুঁচকে বলল। বিশেষ করে? আকরাম চৌধুরী একটু অস্বস্তিকর ভঙ্গিতে বলল, আপনার পরিবারেও তো ঝুঁকি আছে ম্যাম। আপনি কোনো মতে নিজেকে সুরক্ষা দিতে পারলেও আপনার পরিবারের কিন্তু অনেক বড় ঝুঁকি আছে। তারা কিন্তু বেশ বিপদে পড়বে। রোজা তাচ্ছিল্যের হেসে বলল। আমার আবার পরিবারও আছে? আকরাম চৌধুরী জানতেন যে রোজা এমন কথাই বলবে। তিনি আবারও বললেন, ম্যাম দেখুন, আপনার যে পরিবার নেই, আপনি এটা কখনো অস্বীকার করতে পারেন না। অন্তত আমার সামনে না। রাজিয়া ম্যাম আছে, আহমেদ স্যার আছে, আপনার মামা আছে। তারা কি আপনার পরিবার নয়? আপনি কি তাদের ভালোবাসেন না? রোজাই এবার খুব সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, ওয়েট, আপনি তাহলে বলতে চাচ্ছেন যে এই মানুষগুলোর প্রাণের ঝুঁকি আছে? আকরাম চৌধুরী এবার বলে উঠলেন, তাছাড়া কি বলছি ম্যাম? আমি তো আপনাকে এতক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করছি। আপনার পরিবার বলতে তো এনাদেরকেই বোঝাচ্ছি। রোজার মাথায় এবার বাজ ভেঙে পড়ল। তার মানে ইতিমধ্যেই শত্রুদের ধূর্ত চোখ আহমেদের দিকে গিয়েছে। রাজিয়া রহমানের দিকে তো অনেক আগেই গিয়েছিল। তার নিজের যা কিছু হয়ে যাক না কেন, সে কোনোভাবেই রাজিয়া রহমান, আহমেদ এবং তার মামার কোনো ক্ষতি হতে দিতে পারে না। রোজার মামা 2 সপ্তাহ আগেই সৌদি আরব থেকে ফিরে এসেছে। এই পর্যন্ত রোজা শুধুমাত্র দুবারই গিয়েছিল তার মামা মোর্শেদ ইসলামের সাথে দেখা করতে। এর মধ্যেই যে শত্রুরা তাদেরকে খেয়াল করে ফেলেছে, এটা মাথায়ও আসেনি রোজার। কিছুক্ষণ নীরব থাকলো রোজা। ম্যাম প্লিজ। রোজা একবার কফির কাপের দিকে তাকালো, একবার আকরাম চৌধুরীর দিকে তাকালো। এরপরে কফি কাপটা হাতে তুলে নিতে গিয়েও নিল না। ফট করে টেবিল থেকে উঠে পড়ল। তার দেখা দেখি আকরাম চৌধুরীও দাঁড়িয়ে গেলেন। রোজাই এবার 2 আঙ্গুল দিয়ে নিজের কপাল ঘষে বলে উঠল, আজ আর না থাকি, পরে একদিন এসে খেয়ে যাব। আমার জন্য কেউ একজন অপেক্ষা করছে। আর আপনি একটা কাজ করুন, আমি আপনাকে কিছুক্ষণের মধ্যেই একজনের ছবি মেল করে পাঠিয়ে দিচ্ছি। সেই ছবির লোকটার সমস্ত ডিটেলস আমরা চাই। আপনি একটু কষ্ট করে সেগুলো বের করুন। আর কিছুক্ষণ থেমে রোজা আবারও বলে উঠল, আমার নিজের প্রাণের ঝুঁকি থাকলেও আমি এই কাজটা করব। কিন্তু তার আগে আমার কাছের মানুষদের, যাদের প্রাণের ঝুঁকি রয়েছে, তাদেরকে আমার কাছে থেকে দূরে সরাতে হবে। একটা কথা কানের মধ্যে ঢুকিয়ে রাখুন মিস্টার আকরাম চৌধুরী, যে করেই হোক জাভেদ রায়ানের বিরুদ্ধে আমার সমস্ত প্রমাণ চাই। সমস্ত প্রমাণ চাই, এমন এমন বিপজ্জনক প্রমাণ চাই যাতে উপর মহল থেকে ওকে একদম ইনকাউন্টার করার অর্ডার এসে যায়। বলেই হন হন করে বিউরো থেকে বেরিয়ে এলো রোজা। কিছুক্ষণ পর রোজা ফিরে এলো। তার চোখে একটু অবাক ভাব। গাড়ির কাছে এসে আহমেদকে অভিমানের মূর্তি বানিয়ে বসে থাকতে দেখে কেন জানি রোজার মনে মনে বেশ হাসি পেল। খুব কষ্ট করে হাসি চেপে বলল, কি সমস্যা আপনার? এত মুখ ভার করে বসে আছেন কেন? বউ মরে গিয়েছে নাকি?
শেষের কথাটার জন্যে আহমেদ কটমট করে তাকালো রোজার দিকে। জীবন্ত থাকার পরেও নিজেকে মৃত বলছে, তাও আবার উঁচু গলায়। আজ একটু কম ভালোবাসলে রোজার কানের নিচে দুটো থাপ্পড় লাগাতো আহমেদ। একটু বেশি ভালোবাসে দেখে কিছু বলতেও পারছে না। রোজাকে আঘাত করলে তো তার নিজেরই কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম। আহমেদ তাও একটু রাগ দেখাতে চাইল, কিন্তু রোজার চোখে দুষ্টুমি ঝিলিক দেখতে পাচ্ছিল সে। মেয়েটা কি তার সাথে ফাজলামি করছে? এই জন্যে আহমেদ চোখ ঘুরিয়ে নিয়ে মুখে চাপা রাগ রেখে চোখের কোণায় মুচকি হাসি দিয়ে বলল, আমি রাগ করেছি, অভিমান করেছি। তুমি আমাকে গাড়িতে ফেলে চলে গিয়েছো। এত বড় একটা বেইমানি! আমার ফ্যান ফলোয়ার্স এসব অনাচার একদম সহ্য করবে না। এখন তোমার একটা কাজ আছে, আমার মনের মতো করে রাগ ভাঙাও। রোজা চমকে গেল। তাই নাকি? তা কি করতে হবে? আহমেদ বাঁকা হেসে রোজার মুখের দিকে তাকিয়ে বলল, তেমন কঠিন কিছু না, শুধু আমার গালে একটা চুমু দাও, তবেই রাগ ভাঙবে। রোজা তাচ্ছিল্য বলল। ইন ইউর ড্রিমস, কখনোই না। আহমেদ এবার অন্যদিকে ফিরে বলে উঠল, কাছে আছি তো মর্ম বুঝছো না। যেদিন থাকবো না সেদিন এই মানুষটার গুরুত্ব বুঝবে। যেমনটা এই 3 বছরে আমার অনুপস্থিতির যন্ত্রণা সহ্য করেছো। যেদিন সত্যি সত্যি হারিয়ে যাব সেদিন কেঁদে কেটে সাগর বানিয়েও কুল পাবে না। আহমেদ কথাটা মজার ছলে বললেও রোজা মুহূর্তের জন্য থমকে গেল। অন্যমনস্ক হয়ে গেল তার মস্তিষ্ক। মনে পড়ে গেল একটু আগে আকরাম চৌধুরীর বলা একটি বাক্য। রোজা গাড়িতে থাকা পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। আহমেদের কথায় সে আসলেই ভয় পাচ্ছে এখন। যদিও কিছু বলল না, কিন্তু তার চোখে এক ধরনের ভয় ফুটে উঠল। তা আহমেদ দেখতে পেল না। রোজার বুক ধুকপুক ধুকপুক করছে। এই 3 বছরে রোজা একবারও কখনো এমন ভয় অনুভব করেনি, যেটা এই মুহূর্তে সে করছে। আকরাম চৌধুরীর বলা কথাগুলো তার মাথায় এখনো চরকির মতো ঘুরপাক খাচ্ছে। কথাগুলো একদমই ভুল নয়। কোনো মানুষের তার কাছে থাকা মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। পায়ের ক্ষতটা কিছুটা কমে এসেছে রোজার, যদিও যন্ত্রণাটা এখনো রয়েছে, কিন্তু রোজা সেসবে এখন পাত্তা দিল না। বিছানার উপর বসে নিজেই নিজের ব্যান্ডেজ খুলতে শুরু করলো। এই ব্যান্ডেজ দেখলেই তার গা জ্বলে উঠছে। এসব তার কাছে বোঝা মনে হয়। ব্যান্ডেজ খুলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে রোজা একটা ক্রিম নিয়ে পায়ের আহত স্থানে লাগিয়ে দিল। আজ খুব ক্লান্ত লাগছে তার। আহমেদকে তার ফ্ল্যাটে ড্রপ করে দেওয়ার পর রোজা আরও অনেক কাজ করেছে। তার মূল উদ্দেশ্য অন্য হলেও সে তো তার অন্যান্য কাজগুলোকে অবহেলা করতে পারে না। বিভিন্ন কেসের কাজ সলভ করতেই তার আজ অনেক বেশি ক্লান্ত লাগছে। বিছানায় গায়ে এলিয়ে দিতেই তার চোখে নেমে এলো রাজ্যের ঘুম, কিন্তু তাও সে ঘুমোতে পারল না। রোজা খুব ভালো করেই জানে জাভেদ কখনো হাত পা গুটিয়ে বসে থাকার মানুষ না। সে নিশ্চয়ই বসে বসে কোনো শয়তানি পরিকল্পনা আঁটছে এবং যে কোনো সময় তাদের ওপর তা ফলাতে পারে। হঠাৎ করেই রোজার মস্তিষ্কে একটি সূক্ষ্ম ঝিলিক দিয়ে উঠল। কিছু একটা ভেবেই ফট করে বিছানার পাশে থাকা ক্যালেন্ডারে ভালো করে দেখে তাকিয়ে থাকলো। আজ 10 তারিখ, অর্থাৎ কালকে 11 তারিখ, আর পরশু দিন সেই বিশেষ দিনটা। মুচকি হাসলো রোজা। এই 3 বছরে সে এই বিশেষ দিনটাকে নিজের মতো করে অগোচরে উদযাপন করলেও এবারে অন্য রকমভাবে উদযাপন করবে বলে ভেবে নিল। মৃদু হেসে রোজা বিড়বিড় করে বলে উঠল। চোখ ফিরিয়ে নিয়ে রোজা শুয়ে শুয়ে তার মাথার উপরে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ একটা বড় সিদ্ধান্ত নিয়ে বসল। এটাই সুযোগ। সে নিজে মরবে, কিন্তু অন্যদেরকে মরতে দেবে না। সে নিজের ক্ষতি দেখে নিতে পারবে, কিন্তু তার কাছের মানুষদের ক্ষতি সে বেঁচে থাকতে দেখতে পারবে না। বারান্দায় বসে চা খাচ্ছেন আকরাম চৌধুরী। হাতে তার অসংখ্য ফাইল। টি টেবিলে রাখা দুটি ফোনের দিকে তাকিয়ে তিনি আবারও ফাইলের দিকে নজর দিলেন। যে করেই হোক কাঙ্ক্ষিত তথ্যটা পেতেই হবে। টেবিল থেকে চায়ের কাপটা উঠিয়ে একটু চুমুক দিতেই পেছন থেকে কেউ জড়িয়ে ধরল। আকরাম চৌধুরীর বুঝতে একটুও অসুবিধে হলো না যে কে তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে থাকা হাতটা টেনে তিনি সামনে ঘুরিয়ে আনলেন। কিরে মা, এতক্ষণে তোর ফেরার টাইম হলো?
সাদা শার্টের উপর মেরুন রঙের কোট পরে থাকা খুব আধুনিক গড়নের তরুণীটি এবার সামনে থেকে আকরাম চৌধুরীকে জড়িয়ে ধরে বলল। আকরাম চৌধুরী নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। আমিও তো অনেক মিস করেছি। সারাদিন তো একবারও বুড়ো বাপটার সাথে কথা বলিসনি। এই তরুণীটির নাম হলো তিশা। সে বর্তমানে একজন গোয়েন্দা দলের সাথে যুক্ত রয়েছে। বংশ পরম্পরা অনুযায়ী সেই ডিপার্টমেন্টে এসেছে। আকরাম চৌধুরী নিজে একজন সিআইডি অফিসার এবং তার বাবা ছিলেন একজন পুলিশ অফিসার। তিশা তার মায়ের মতো যতটা সুন্দরী, আকরাম চৌধুরীর বৈশিষ্ট্যের মতো ততটাই বুদ্ধিমতী। তবে তিশা এখনো পুরোপুরিভাবে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হয়নি। গত 2 বছর ধরে সে নিজেকে প্রস্তুত করছে এসএআর টিমের সাথে কাজ করার জন্য। আকরাম চৌধুরীর কথা শুনে তিশা এবার চেয়ার টেনে বসে ক্লান্ত ভঙ্গিতে বলে, আর বলো না বাবা, সারাদিন অনেক ধকল গিয়েছে। সারা সকাল থেকে বিকেল পর্যন্ত নতুন কেসটা নিয়ে গোয়েন্দাগিরি করলাম। এই সন্ধ্যাবেলা একটু জিম থেকে ঘুরে এলাম। ক্যারাটে ক্লাসে আজকে যেতে পারিনি, কাল যাব। আকরাম চৌধুরী কেটলি থেকে আর 1 কাপ চা ঢেলে তার মেয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, তোর যদি কষ্ট হয়ে থাকে তুই এসব ছেড়ে দে মা। একসাথে এত কিছু করার কোনো দরকার নেই। তুই তো গোয়েন্দা দলের সাথে যুক্ত রয়েছিস, সেখানে ঠিকমতো কাজ কর। শুধু শুধু আর কেন ট্রেনিং নিচ্ছিস? তিশা এবার চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাবা, তুমি খুব ভালো করেই জানো আমি আন্ডারকভার টিম HR এর সাথে কাজ করতে চাই। সেই টিমের লিডার রোজা ইসলাম, যার কথা তুমি সবসময় বলো, আমি তার সাথে তার আন্ডারে হলেও কাজ করতে চাই। ম্যামকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছা, আজ পর্যন্ত তো দেখা করালে না। আকরাম চৌধুরী মুচকি হেসে আবারও চায়ের কাপে চুমুক দিলেন। মূলত রোজা যে কতটা দক্ষ একজন লিডার সেটা ডিপার্টমেন্টের সবাই জানে। তার সাথে কাজ করা মানে ডিপার্টমেন্টের সবচেয়ে উচ্চ পদে কাজ করা। পড়াশোনা চলাকালীন সময় তিশা নিজের বাবার মুখে রোজার কথা অনেক শুনেছে, এমনকি মুগ্ধ হয়ে তাকে দেখার ইচ্ছে পোষণ করেছে। যেদিন থেকে তিশার পড়াশোনা শেষ করেছে সেদিন থেকেই সে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে যেভাবেই হোক এজিআর গ্রুপে সে জয়েন করবেই, রোজার সাথে সে কাজ করবেই। কিন্তু তিশার বয়সটা অনেক কম, এজন্য তিশার প্রস্তুত হওয়ার দরকার ছিল। যার কারণে সে গোয়েন্দা দলের সাথে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন ট্রেনিং নিচ্ছে, ক্যারাটে শিখছে, ভিন্ন ভিন্ন দক্ষতা অর্জন করছে, যার জন্যে সে রোজার সাথে কাজ করার মতো যোগ্যতা অর্জন করতে পারে। আকরাম চৌধুরী তাতে দ্বিমত পোষণ করেননি, বরং নিজের মেয়ের এরকম ইচ্ছে দেখে তিনি বেশ খুশি হয়েছিলেন। রোজা নিঃসন্দেহে একজন দক্ষ অফিসার। তিনিও চান যে তার মেয়ে এরকম একজন দক্ষ মানুষের সাথে থাকুক। নিজের গায়ের কোটটা খুলে রেখে তিশা এইবার ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার বাবা, টেনশনে আছো মনে হচ্ছে? আর এতগুলো ফাইল কিসের? এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছো যে? আকরাম চৌধুরী একটু মুচকি হেসে বললেন, আর বলিস না মা, বলেছিলাম না জাবেদের বিষয়টা, যেটা নিয়ে রোজা ম্যাম টেনশনে আছে। এই ক্রিমিনালটাই একমাত্র কালপ্রিট। ওকে ধরা মানেই একদম দেশ থেকে প্রায় 35% ক্রাইমকে ধ্বংস করে দেওয়া। তিশা এবার চায়ের কাপটা টেবিলে রেখে সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, কেন বাবা, এই লোকটা এমন কি করেছে যে তার সাথে এতগুলো ক্রাইম যুক্ত? আকরাম চৌধুরী নিজের মেয়ের দিকে তাকিয়ে বললেন, এই জাবেদ রায়ান যে এত বড় ক্রিমিনাল, এটা তো পুলিশ ডিপার্টমেন্টে কখনো টেরও পায়নি। তবে রোজা ম্যাম যেদিন থেকে ডিপার্টমেন্টে যুক্ত হয়েছেন সেদিন থেকেই এই ক্রিমিনালটার কথা উঠে এসেছে। তবে এখানে রোজা ম্যামের একটা স্বার্থ রয়েছে। তিনি তার অতীতের কোনো কিছুর একটা প্রতিশোধ নিতে চান, যার সাথে জাবেদ রায়ান যুক্ত। যখন উনি জানতে পারলেন যে জাবেদ শুধুমাত্র 2-1টা ক্রাইম না, অনেকগুলো ক্রাইমের সাথে যুক্ত রয়েছে, তখন তিনি তার ভাবনা বদলে ফেললেন। এখন শুধুমাত্র নিজের প্রতিশোধের জন্য না, দেশের মানুষকে এরকম একটা জঘন্য মানুষের হাত থেকে রক্ষা করার জন্য তিনি মিশনে নেমে গেলেন।
ঈশা মনোযোগ দিয়ে শুনতে থাকলো আকরাম চৌধুরীর কথা। সে নিজেও কিছুদিন আগে এই জাভেদের সম্পর্কে জানতে পেরেছে। লোকটা প্রায় 12 বছর ধরে এসব কারবার করে যাচ্ছে। কিন্তু আশ্চর্যকর বিষয় হলো কোনো পুলিশ বা অন্য কেউ কোনো দিনও টেরও পায়নি এই লোকটা আসল রূপ। খুব চালাকির সাথে সে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত কয়েক বছর ধরে সে বিদেশ থেকে পরিচালনা করলেও কদিন আগে দেশে ফেরে এখন দেশ থেকে কাজ করে যাচ্ছে। আকরাম চৌধুরী আবারও বলে উঠলেন, ম্যাম যখন ডিপার্টমেন্টে প্রথম যুক্ত হলেন তখন তিনি খুব একটা দক্ষ ছিলেন না। এই কারণে এই বিষয়ে তিনি কখনো কথা ওঠায়নি। অন্তত পরিশ্রমের সাথে তিনি নিজেকে গড়ে তুললেন। প্রথম 1 বছরে তিনি দেশের বিভিন্ন জোরালো কেসগুলো অনায়াসে সলভ করে দিলেন, যেটা সত্যি অভাবনীয় ছিল। তার এরকম অসম্ভব দক্ষতা দেখে তাকে সিক্রেট আন্ডারকের টিমের লিডার বানিয়ে দেওয়া হলো। এবং সেই থেকে ম্যামের একটাই লক্ষ্য, তার একটাই মিশন, জাভেদ রায়ানকে নিজ হাতে এনকাউন্টার করা। তিশার চোখ বড় বড় হয়ে গেল। সে এইবার দুহাত বুকে গুজে দিয়ে বলল, সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, উনি কি তাহলে নিজের ব্যক্তিগত প্রতিশোধের জন্যই এই ডিপার্টমেন্টে এসেছিলেন? রোজা ম্যাম কখনো মিথ্যা কথা বলেন না। ওনার কাছে যতটুকু শুনেছি উনি নিজে স্বীকার করেছেন শুধুমাত্র তার ব্যক্তিগত প্রতিশোধের জন্যই তিনি ডিপার্টমেন্টে এসেছেন। কিন্তু কয়েকদিন যাওয়ার পর তিনি নিজের কাজকে বেশ ভালোবেসে ফেলেন। এই জন্য তখন থেকে তিনি শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য না, দেশের স্বার্থে কাজ করতে শুরু করলেন। কিন্তু মস্তিষ্কে তার গেঁথে রইল জাভেদ রায়ানের বিষয়টা। আর অদ্ভুত বিষয় হলো, অনেক ইনভেস্টিগেশন করার ফলে সবাই জানতে পেরেছিল জাভেদের দ্বারা দেশের সব হাই লেভেলের ক্রাইম পরিচালিত হয়। সে এখন ওয়ান্টেড ক্রিমিনাল হওয়ার কথা। তবে এই কেসটা পুরোপুরি হ্যান্ডেল করে রোজা ম্যাম। এই কারণে আমাদের সামনে দিয়ে হেঁটে গেলেও রোজা ম্যামের অনুমতি ছাড়া, অর্ডার ছাড়া আমরা জাভেদকেও কিছু করতে পারবো না। এটা একটা সিক্রেট মিশন বলা যায়। তিশার চোখ চলচল করছে। সে আরো শুনতে আগ্রহী হলো। আকরাম চৌধুরী আবার বলে উঠলেন, ম্যামকে দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। একটা মেয়ে হয়ে কিভাবে এত কিছু সামলান, তাও এত কম বয়সী মেয়ে। তুই বুঝতে পারছিস, উনি মোটামুটি তোর থেকে 3 থেকে 4 বছরের বড় হবে। অর্থাৎ উনি আমার মেয়ের বয়সী। তবু আমি তাকে ম্যাম ডাকতে বাধ্য, কারণ তার দক্ষতা, তার যোগ্যতা, তার পজিশন সত্যি অনেক প্রশংসনীয়। ওনার বুদ্ধিমত্তা দেখে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায়। আর ভাবতে থাকি, এত বছর দেশের জন্য কি করলাম, এত বছর ধরে কি বুদ্ধি খাটালাম আমি। একটু থেমে চায়ের চুমুক দিয়ে আবারও আকরাম চৌধুরী বলে উঠলেন, উনি নিজের দায়িত্ব খুবই দক্ষতার সাথে পালন করেছে। ভাবা যায় 3 বছরে তিনি এত কম বয়সী একজন তরুণী হয়ে 224টা কেস সলভ করেছেন। আর এমনভাবে সলভ করেছেন যেগুলো পরবর্তীতে রিফেন করার প্রয়োজনই হয়নি। সেগুলোর মধ্যে আবার 12টা কেস ছিল অনেক জোরালো, সেগুলো প্রায় 6-7 বছর ধরে পেন্ডিং ছিল। অবিশ্বাস্য। তিশা আনমনেই বলে উঠল, সি ইজ জিনিয়াস, রিয়েলি ভেরি ব্রিলিয়ান্ট। আকরাম চৌধুরীর আজকে কথাগুলো শুনে তিশার মস্তিষ্কে আবারও জ্বলে উঠল সেই আগুনটা। সে যেভাবেই হোক এজিআর গ্রুপে যুক্ত হবেই, রোজার আন্ডারে কাজ করবেই। একটা শক্তপোক্ত প্রতিজ্ঞা নিয়ে নিল মিশা, একটা শক্তপোক্ত প্রতিজ্ঞা নিয়ে নিল তিশা। এর জন্যে তার যেভাবে নিজেকে প্রস্তুত করা দরকার সে সেভাবেই নিজেকে প্রস্তুত করে তুলবে। সকাল সকাল নির্জন পরিবেশে খুব উৎকণ্ঠার সাথে গোল মিটিং বসেছে, কিন্তু বরাবরের মতো সবাই রুমে বসেনি। এই গোল মিটিংটা বসেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে যুক্ত রয়েছে রহনা, রিয়াদ, নোরা, নাহিদ এবং আহমেদের একমাত্র অ্যাসিস্ট্যান্ট ও ম্যানেজার সৌরভ। তারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও কলে জয়েন হয়ে মিটিং করছে। তাদের মিটিংয়ের মুখ্য বিষয় কিভাবে আহমেদ এবং রোজার মিল করানো যায়। যদিও মিল হয়ে গিয়েছে, কিন্তু বিষয়টা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর চেষ্টায় তারা মাথা খাটিয়ে আছে। হঠাৎ করে নোরা ক্যামেরার দিকে তাকিয়ে বলে উঠল, আজ তো আহমেদ স্যারকে একটা কনসার্টে থাকার কথা ছিল। আমি কত আশা নিয়ে টিভির সামনে বসে থাকলাম স্যারকে কনসার্টে দেখবো বলে, কিন্তু স্যার কনসার্ট করলো না কেন? সেটা স্যার কি স্টুডিওতে কাজ করতে যায়নি? সৌরভ বসে বসে বার্গার খাচ্ছিল এবং মিটিংয়ে নিজের মতামত দিচ্ছিল।
নুরার কথা শুনে সে খাওয়া মিটিয়ে থামিয়ে বলল, আর বলো না নূর, স্যার তোর সত্যি পাগল হয়ে গিয়েছে। গ্রুপে ভিডিও কলে থাকে সবাই একসঙ্গে হেসে উঠল। রিয়াদ হাসতে হাসতে বলল, সে তো স্যার অনেক আগেই ম্যামের প্রেমে পাগল হয়েছে। নতুন কিছু থাকলে সেটা বলো। সৌরভ এবার বার্গারটা প্লেটে রেখে সিরিয়াস ভঙ্গিতে বলল, রিয়াদ ভাই, জানেন কি হয়েছে?